নমস্কার। আজ আমরা একটা অদৃশ্য কিন্তু ভীষণ শক্তিশালী জগৎ নিয়ে কথা বলবো, যেটা আমাদের চারপাশে সবসময় ঘটছে, ভাইব্রেশন বা কম্পন। সত্যি বলতে একজন ইঞ্জিনিয়ারের জন্য এই ব্যাপারটা বোঝা কিন্তু দারুণ জরুরি। আচ্ছা, একটা খুব সাধারণ দৃশ্য দিয়ে শুরু করি, কেমন? আমরা সবাই নিশ্চয়ই দেখেছি ভাঙা রাস্তা দিয়ে বাস গেলেই জানলার কাচটা কেমন থরথর করে কাঁপতে থাকে। সাধারণ মনে হলেও এর পেছনে কিন্তু একটা গভীর ইঞ্জিনিয়ারিং রহস্য লুকিয়ে আছে। চলুন আজ সেই রহস্যটাই সমাধান করা যাক। তো এই রহস্যের গভীরে যেতে গেলে আমাদের আগে কম্পনের ভাষাটা একটু বুঝতে হবে। ভাইব্রেশন জিনিসটা আসলে কি, আর এটা মূলত কয় রকমের হয়, চলুন দেখে নিই। প্রথমটা হলো ফ্রি ভাইব্রেশন। ভাবুন তো, একটা দোলনাকে একবার ঠেলে দিয়ে ছেড়ে দিলেন, কি হবে? ওটা নিজের খেয়ালে নিজের একটা ছন্দে দুলতে থাকবে যতক্ষণ না থেমে যায়। বাইরে থেকে কিন্তু আর কোনো ধাক্কা আসছে না। এটাই হলো ফ্রি ভাইব্রেশন, মানে একবার নাড়া দেওয়ার পর সিস্টেমটা যখন তার নিজের ন্যাচারাল রিদমে কাঁপে। আর ঠিক এর উল্টোটা হলো ফোর্সড ভাইব্রেশন। এবার ভাবুন, ওই একই দোলনাটাকে কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ম করে ধাক্কা দিয়ে যাচ্ছে। তখন দোলনাটা কিন্তু আর নিজের ছন্দে দুলছে না, তাই না? ওটা দুলছে যে ধাক্কা দিচ্ছে তার ছন্দে। এটাই ফোর্সড ভাইব্রেশন, যেখানে একটা বাইরের শক্তি ক্রমাগত সিস্টেমটাকে কাঁপিয়ে যায়। তাহলে দেখুন, পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। ফ্রি ভাইব্রেশনে ধাক্কা লাগে শুধু একবার, আর সিস্টেমটা তার নিজের ন্যাচারাল ছন্দে কাঁপে। আর ফোর্সড ভাইব্রেশনে ধাক্কাটা চলতেই থাকে আর সিস্টেমটা বাইরের শক্তির তালে নাচে। তাহলে বলুন তো, একটা সিস্টেম যখন স্বাধীনভাবে কাঁপে আর যখন তাকে জোর করে কাঁপানো হয়, তার মধ্যে মূল পার্থক্যটা কি? বেশ, কম্পনের এই খেলায় এবার একটা নতুন চরিত্র আসছে, যার নাম ড্যাম্পিং। আর এই ড্যাম্পিং কিন্তু খুব মজার, কারণ ওটা কখনো আমাদের বন্ধু, আবার কখনো শত্রু। চলুন দেখি কিভাবে। ড্যাম্পিং কি? সবচেয়ে সহজ ভাষায় বললে ড্যাম্পিং হলো ভাইব্রেশন সিস্টেমের এনার্জি চোর। এই প্রক্রিয়ায় কম্পনের শক্তিটা ধীরে ধীরে কমে যায়, মানে তাপ বা অন্য কোনো শক্তিতে বদলে যায়। আর তার ফলে কাঁপুনি বা অ্যাম্প্লিটিউড সময়ের সাথে সাথে কমে আসে। এর একটা ফাটাফাটি উদাহরণ হলো বাইকের শক অ্যাবজর্বার। যখন বাইকটা খারাপ রাস্তার উপর দিয়ে যায়, ওই শক অ্যাবজর্বারগুলোই তো ঝাঁকুনিটাকে শুষে নেয়, তাই না? যাতে চালকের গায়ে পুরো কম্পনটা না লাগে। এটাই হলো ড্যাম্পিংয়ের জাদু। তাহলে একটা মেকানিক্যাল সিস্টেমের ড্যাম্পিংয়ের প্রধান কাজটা কি? এবার আমরা এমন একটা টপিকে ঢুকছি যেটা ইঞ্জিনিয়ারিংয়ের সবথেকে রোমাঞ্চকর আর একই সাথে বিপজ্জনক একটা অধ্যায়। নামটা হলো রেজোনেন্স বা অনুনাদ। একবার ভাবুন তো, কি হতে পারে যখন বাইরে থেকে আসা কোনো একটা শক্তির ফ্রিকোয়েন্সি কোনো একটা জিনিসের নিজস্ব ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে একদম হুবহু মিলে যায়। এই মিলে যাওয়াটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। এর ফল হতে পারে সাংঘাতিক। এক কথায়, বিপর্যয়। হ্যাঁ, যদি এটাকে কন্ট্রোল না করা হয়, তাহলে ছোট্ট একটা কম্পনও বিশাল আকার নিয়ে পুরো সিস্টেমটাকে ভেঙে ফেলতে পারে। আসলে রেজোনেন্স হলো এমন একটা ফেনোমেনন যেখানে বাইরের ফোর্সের ফ্রিকোয়েন্সি আর সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মিলে গেলে কম্পনের অ্যাম্প্লিটিউড বহু গুণ বেড়ে যায়। সেই দোলনার উদাহরণটা আবার ভাবুন। ঠিক সময়ে, মানে দোলনাটা যখন ফিরে আসছে, ঠিক তখনই যদি ধাক্কা দিতে থাকেন, তাহলে ওটা অনেক অনেক উঁচুতে উঠে যাবে, তাই না? রেজোনেন্সও ঠিক তাই, আর এটা খুব বিপজ্জনক হতে পারে। এর একটা ক্লাসিক উদাহরণ হল শ্যাফটের ক্রিটিক্যাল স্পিড। খেয়াল করে দেখবেন, কিছু পুরনো সিলিং ফ্যান একটা নির্দিষ্ট স্পিডে চললে মারাত্মকভাবে কাঁপতে শুরু করে। ওইটাই হলো তার রেজোন্যান্ট বা ক্রিটিক্যাল স্পিড। তার থেকে কম বা বেশি স্পিডে কিন্তু ওটা আবার শান্ত। তাহলে বুঝতেই পারছেন, ইঞ্জিনিয়ারদের জন্য একটা মেশিনের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি জানাটা কেন এতটা জরুরি। তো এতক্ষণ তো আমরা সমস্যা নিয়ে কথা বললাম, এবার চলুন সমাধান খুঁজি। ইঞ্জিনিয়াররা এই ভয়ঙ্কর কম্পনকে আটকান কিভাবে? উত্তরটা হলো ভাইব্রেশন আইসোলেশন। ভাইব্রেশন আইসোলেশন হলো এমন একটা টেকনিক যার মাধ্যমে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে কম্পন যাওয়াকে আটকে দেওয়া হয়। সোজা কথায়, কম্পনের রাস্তায় একটা দেয়াল তুলে দেওয়া হয়। এর জন্য সাধারণত ফ্লেক্সিবল সাপোর্ট বা ড্যাম্পার ব্যবহার করা হয়। কিন্তু এই আইসোলেশন সিস্টেমটা কতটা ভালো কাজ করছে তা মাপার জন্য তো একটা কিছু লাগবে, তাই না? এখানেই আসে ট্রান্সমিসিবিলিটি রেশিও। এটা আসলে একটা অনুপাত, মানে কতটা কম্পন তৈরি হচ্ছে আর তার কতটা শেষ পর্যন্ত অন্য প্রান্তে পৌঁছাচ্ছে। এই রেশিও যত কম হবে, বুঝতে হবে আইসোলেশন তত ভালো। এই চার্টটা একবার দেখুন। একটা গাড়ির সাসপেনশন সিস্টেম ঠিক এই কাজটাই করে। ধরুন, রাস্তা থেকে 100% ঝাঁকুনি আসছে, কিন্তু ভালো সাসপেনশনের জন্য গাড়ির ভেতরে বসে থাকা মানুষটা হয়তো তার মাত্র 20% অনুভব করছে। বাকি 80% কম্পন রাস্তাতেই আইসোলেট হয়ে গেছে।
তাহলে ভাইব্রেশন আইসোলেশনের মূল উদ্দেশ্যটা কি? বেশ, এতক্ষণ আমরা যা যা শিখলাম, ফোর্সড ভাইব্রেশন, ড্যাম্পিং, রেজোনেন্স, আইসোলেশন, এই সবগুলোকে এবার একটা খুব চেনা জিনিসের মধ্যে একসাথে খুঁজে বের করব। আর সেটা হলো আমাদের প্রায় সবার বাড়ির ওয়াশিং মেশিন। চলুন ওয়াশিং মেশিনের স্পিন সাইকেলের গল্পটা একটু দেখি। 1. মোটরটা যখন ড্রামটাকে ঘোরায় এটা হলো ফোর্সড ভাইব্রেশন। 2. স্পিড বাড়তে বাড়তে হঠাৎ করে পুরো মেশিনটা থরথর করে কেঁপে ওঠে, তাই না? ওটা আসলে তার রেজোনেন্স স্পিডে পৌঁছে গেছে। 3. মেশিনের ভেতরে স্প্রিং আর রাবারের পাগুলো এই কাঁপুনিটাকে শুষে নেয়, এটাই হলো ড্যাম্পিং। আর 4. এত কিছুর পরও দেখবেন আপনার ঘরের মেঝে কিন্তু শান্তই থাকে, এটাই হলো পারফেক্ট ভাইব্রেশন আইসোলেশন। তাহলে পুরো জার্নিটা সহজে মনে রাখার জন্য এই লাইনগুলো ভাবা যেতে পারে। একটা সিস্টেম নিজের ফ্রি ইচ্ছায় কাঁপতে চায়, কিন্তু বাইরের ফোর্স তাকে নাচাতে শুরু করে। ড্যাম্পিং চেষ্টা করে সেই নাচটাকে শান্ত করতে। রেজোনেন্স হলো একটা ওয়াইল্ড পার্টি, যেটা থেকে সাবধান থাকতে হবে। আর আইসোলেশন হলো সেই বাউন্সারের মতো যে পার্টিটাকে কন্ট্রোলের মধ্যে রাখে। সুতরাং সারসংক্ষেপ এটাই যে এই যে অদৃশ্য শক্তি, কম্পন, এটাকে ঠিকঠাক বোঝা এবং কন্ট্রোল করতে পারাই হলো একটা ভালো, নিরাপদ আর টেকসই মেশিন বানানোর আসল চাবিকাঠি। কিন্তু এই জ্ঞানটা ভবিষ্যতের জন্য কেন এতটা জরুরি? কারণ এর প্রয়োগ সবখানে। মহাকাশযানের রকেটকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচানো হোক, ন্যানো টেকনোলজিতে পারমাণবিক স্তরের নিখুঁত কাজ করা হোক, বা ভূমিকম্প রোধী বিল্ডিং ডিজাইন করা হোক, সবকিছুর মূলে কিন্তু এই ভাইব্রেশন কন্ট্রোলের জ্ঞানটাই রয়েছে। এটা শুধু বইয়ের একটা চ্যাপ্টার নয়, এটা আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা টুল কিট, যা সারা জীবন কাজে দেবে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের পৃথিবী যত বেশি অটোমেটেড আর নিখুঁত হচ্ছে, এই কম্পনকে আয়ত্ত করে ইঞ্জিনিয়ারিংয়ের পরবর্তী কোন বড় চ্যালেঞ্জটা আমরা সমাধান করতে চলেছি বলে মনে হয়? ভাবুন। ধন্যবাদ।